বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক ইতিহাসে যা আগে কখনো ঘটেনি ঠিক তেমনই এক নজিরবিহীন এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিল দিল্লি সাউথ ব্লক। চলতি মাসেই বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তিনি এসেছেন বর্তমান হাই কমিশনার প্রণয় বর্মার জায়গায়। কিন্তু গল্পটা শুধু একজন রাষ্ট্রদূতের বদলে আরেকজন আসার গল্প নয়, গল্পটা লুকিয়ে আছে অন্য জায়গায়। রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই নিয়োগের পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এমন এক চাল রয়েছে যা কূটনৈতিক দুনিয়ায় বলা হচ্ছে নাকি এক মাস্টার স্ট্রোক। কারণটা কি জানেন? ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানোর সময় সাধারণ কোনো রাষ্ট্রদূতের ক্ষমতা দিয়ে পাঠাচ্ছে না, বরং তাকে দেওয়া হচ্ছে একজন পূর্ণ মন্ত্রীর সমতুল্য মর্যাদা, মানে ক্যাবিনেট মিনিস্ট্রি স্ট্যাটাস। আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে একজন হাই কমিশনারকে এই স্তরের মর্যাদা দেওয়া অত্যন্ত বিরল, নজিরবিহীন এবং খুবই তাৎপর্যপূর্ণ। আজকে ভিডিওতে আমরা কয়েকটা বিশ্লেষণ করব। 1, কেন হঠাৎ প্রণয় বর্মার জায়গায় দীনেশ ত্রিবেদীকে বেছে নেওয়া হলো। নাম্বার 2, ঢাকার ভারতীয় দূতাবাসে একজন পেশাদার কূটনীতিক বা আইএফএস এর বদলে কেন প্রথমবার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে পাঠানো হচ্ছে। নাম্বার 3, পূর্ণমন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়ার আসল কূটনৈতিক রহস্যটা কি। নাম্বার 4, এর পিছনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের কি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। নাম্বার 5, এই পুরো ঘটনার মধ্যে চীন কি করছে। নাম্বার 6, ভারতের কাছে হঠাৎ বাংলাদেশের মোংলা বন্দরের গুরুত্ব বেড়ে গেল কেন। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। ভারত ও বাংলাদেশের সম্পর্ক বেশ কিছুদিন ধরে একটু তিক্ত বা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে শেখ হাসিনার ভারতে চলে আসা, তারেক রহমান অবশেষে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া, আর ভারতের তরফ থেকে তারেক রহমানের সাথে নিজেদের সম্পর্ক আবার স্বাভাবিক করার চেষ্টা, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে এমনটাই মনে করা হচ্ছিল যে তারেক রহমান হয়তো ভারতের প্রতি একটা নরম মনোভাব আস্তে আস্তে দেখাবেন। কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসতে যে বিষয়টায় ভয় ছিল যে তিনি চীন ঘেঁষা বা প্রো চায়না বা চীনকে বাংলাদেশের জন্য ভালো একটা জায়গা করে দেবেন, সেটাই সত্যি হতে দেখা যাচ্ছে। যে জায়গাগুলো শেখ হাসিনা ভারতকে অফার করেছিল, যার মধ্যে মোংলা বন্দর রয়েছে, সেই জায়গাগুলো তিনি এখন চীনকে অফার করে এসছেন। তিস্তা নদীর উপর বাঁধ দেওয়ার যে প্রজেক্ট, সেটা এখন চীনের হাতে। মোংলা বন্দর চীনের হাতে। আর ঠিক যেভাবে পাকিস্তানের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি তৈরি হচ্ছে, ঠিক সেভাবেই তারা চীন, মায়ানমার, বাংলাদেশ পর্যন্ত একটি ইকোনমিক করিডোর তৈরি করার কথা বলে এসেছেন। তাহলে মোটের ওপর কি দাঁড়াচ্ছে? চীন এখন আমাদের প্রতিবেশী হয়ে যাচ্ছে। শিলিগুড়ি করিডোরের ঠিক পাশে, কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরত্বে, এবং একই সাথে উত্তর পূর্বতেও চীনের অবস্থান বারবার জানান দিচ্ছে। ভারত কিভাবে এটা মোকাবিলা করবে? ভারতের দিক থেকে মায়ানমার ও বাংলাদেশের রাস্তা দিয়ে চীনের এতটা কাছে চলে আসা আমাদের জন্য কতটা উদ্বেগের, চলুন দেখা যাক কি বলছে। বর্তমান সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে মোড় নিচ্ছে, সেখানে দিল্লির সাউথ ব্লকের মনে হয়েছে এখন আর শুধু ফাইলপত্র গোছানো বা ব্যুরোক্রেটিক কূটনীতি দিয়ে কাজ চলবে না। এখন পর্যন্ত এমন একজন মানুষকে যিনি রাজনীতির পাশা বোঝেন, যার প্রশাসনিক অভিজ্ঞতা দীর্ঘ এবং যিনি সরাসরি রাজনৈতিক স্তরে গিয়ে ডিল করতে পারেন। আর এখানেই এন্ট্রি হচ্ছে দীনেশ ত্রিবেদী। ভারতের রাজনৈতিক ইতিহাসে দীনেশ ত্রিবেদী কোনো সাধারণ নাম নন। তিনি ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সবচেয়ে বড় কথা, ঢাকার ভারতীয় দূতাবাসের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে দীনেশের ব্যক্তিগত পদমর্যাদা হিসেবে বিবেচিত হবে। এর জন্য ভারতের মূল টেবিল অফ প্রেসিডেন্স বা স্থায়ী প্রোটোকল তালিকায় কোনো রকম সংশোধন বা পরিবর্তন আনা হচ্ছে না। এর আগে সাধারণত আইএফএস অফিসার এই ঢাকায় ভারতীয় হাই কমিশনার হতেন, কিন্তু মোদী সরকার এবার প্রথা ভেঙে একজন পলিটিশিয়ানকে ঢাকার মসনদে পাঠাচ্ছে। কেন? কারণ একজন রাজনৈতিক যেভাবে অন্য একটি দেশের রাজনৈতিক নেতাদের মনস্তত্ত্ব বুঝতে পারবেন, তা হয়তো একজন আমলার পক্ষে সবসময় সম্ভব হয় না। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এর মানে কি? এর ফলে কি সুবিধা হবে? সহজ ভাষায় বলতে গেলে, কোনো দেশের রাষ্ট্রদূতকে অন্য দেশে তখনই পাঠানো হয় যখন তিনি প্রোটোকল অনুযায়ী সেই দেশের বিদেশ মন্ত্রকের অধীনে কাজ করেন এবং আমলাতান্ত্রিক স্তরে যোগাযোগ রাখেন।
কিন্তু দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় পা রেখেছেন তখন তার পদমর্যাদা হয়েছে ভারতের একজন ক্যাবিনেট মিনিস্টার। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনা অত্যন্ত বিরল। এর সরাসরি প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক যোগাযোগের ওপর। এর ফলে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক স্তর অর্থাৎ উপদেষ্টা বা প্রধানমন্ত্রী এবং শীর্ষ প্রশাসনিক স্তর বা সচিবালয়ের আমলাদের সঙ্গে ভারতের কূটনৈতিক যোগাযোগ অনেক বেশি দৃঢ়, সরাসরি এবং গতিশীল হবে। ভেবে দেখুন, বাংলাদেশে কোনো শীর্ষ নেতা বা মন্ত্রী যখন ভারতের হাই কমিশনারের সঙ্গে বসবেন তখন তিনি জানবেন যে তিনি কেবল একজন সরকারি আমলার সঙ্গে কথা বলছেন না, বরং ভারতের একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যার সরাসরি অ্যাক্সেস রয়েছে দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে। এর ফলে যে কোনো জটিল রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যার সমাধান টেবিলে বসে খুব দ্রুত নেওয়া সম্ভব হবে। আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁসে কোনো ফাইল আটকে থাকবে না। বাংলাদেশ সরকারের কাছেও দিল্লির বার্তা অত্যন্ত গুরুত্ব সহকারে পৌঁছাবে। এটা প্রমাণ করে যে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব এই মুহূর্তে কতটা অপরিসীম। সময়টা ছিল 1992 থেকে 1996 সাল, সোভিয়েত ইউনিয়নের পতনের ঠিক পরের সময়। বিশ্ব রাজনীতি তখন এক মেরু হয়ে যাচ্ছে। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ককে নতুন করে গড়ে তোলার প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী পি.ভি. নরসিংহ রাও আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রখ্যাত আইনজ্ঞ সিদ্ধার্থ শঙ্কর রায়কে। সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়কেও সাধারণ রাষ্ট্রদূতের বদলে পূর্ণ মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছিল। নরসিংহ রাও জানতেন আমেরিকার হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি রাজনৈতিক ডিল করতে হলে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো একজন হেভি ওয়েট ব্যক্তিত্ব ও পূর্ণ মন্ত্রীর মর্যাদার প্রয়োজন। ঘটনাচক্রে দীনেশও অতীতে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে লোকসভা ও রাজ্যসভার সাংসদ হয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশই প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে ঢাকার ভারতীয় দূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে। তারেক রহমান যখন ক্ষমতা পেলেন তখন তিনি প্রথম সফরেই সরাসরি চীনে যাওয়া পছন্দ করেননি। তিনি বলেছিলেন, আমি প্রথমে মালয়েশিয়া ঘুরে আসি, যাতে ভারত নাকি চীন কোথায় গেলেন তা নিয়ে কোনো ঝামেলা বা বিতর্ক না তৈরি হয়। তারপর মালয়েশিয়া হয়ে তিনি চীনে পৌঁছালেন। প্রথম বিদেশ সফরটা তিনি মালয়েশিয়াতেই করেছেন, তারপর চীন সফর করলেন। কিন্তু মোটের ওপর তো চীনে যাওয়ারই ছিল, আর আপনি চীনে গেলেনও। আর চীনে পৌঁছানোর পরেই আন্তর্জাতিক খবরের কাগজে হেডলাইনে যা উঠে এলো তা এক ধাক্কায় ভারতের সাউথ ব্লকের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই সফরে চীনের সাথে বাংলাদেশের 17টা বড় সমঝোতা স্মারক বা MOU সাইন হয়ে গেছে। বিএনপি এবং একদলীয় শাসনাধীন চীনের শাসক কমিউনিস্ট পার্টি বা CPCর মধ্যে সই হয়েছে MOU। কিন্তু সবচেয়ে বিস্ফোরক কথাটি বলেছেন স্বয়ং শি জিনপিং। চীন দ্ব্যর্থহীন ভাষায় দাবি করেছে বাংলাদেশের সার্বভৌমত্বে অন্য কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন কখনোই মেনে নেবে না। 4,500 কিলোমিটারও বেশি সীমান্ত দিয়ে ঘেরা বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার মতো এই তৃতীয় দেশটি আসলে কে? উত্তরটা জলের মতো পরিষ্কার। ইশারাটা সরাসরি ভারতের দিকে। চীন এক প্রকার দাদাগিরি দেখিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করলো যে তোমাদের জাতীয় স্বাধীনতা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা আছি, চিন্তা করো না। কিন্তু এর আড়ালে ভারতের হাত থেকে কিভাবে ফসকে গেল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিস্তা প্রজেক্ট আর মোংলা বন্দর। কেন মায়ানমারকে জুড়ে তৈরি হচ্ছে নতুন করিডোর? তিস্তা নদী দুই দেশের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? ভারতের সিকিম রাজ্য থেকে উৎপন্ন হয়ে এই তিস্তা নদী পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেখানে ব্রহ্মপুত্র বা যমুনা নদীর সঙ্গে মিশেছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ডিসেম্বর থেকে মে মাসের শুষ্ক মরশুমে গ্লেসিয়ার বা হিমবাহ গলে যেটুকু জল আসে তা দিয়ে তাদের চাষাবাদ চলে না, তাই তিস্তার জলের সিংহভাগ যেন তাদের দেওয়া হয়। 1983 সালে চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল 39% জল পাবে ভারত আর 36% জল পাবে বাংলাদেশ, আর বাকি 25% আনঅ্যালোকেটেড থাকবে। 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ঢাকা যান তখন ফর্মুলা হয়েছিল 42.5% ভারত আর 37.5% বাংলাদেশ পাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন সাফ জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যকে না জানিয়ে আমাদের জল অন্য দেশকে দেওয়া যাবে না। ব্যাস
সেই চুক্তি ঝুলে রইল, আর নদীতে পলি জমে গভীরতা কমতে কমতে বাংলাদেশ জল সংকটে ভুগতে লাগলো। আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন এই তিস্তা অববাহিকা ব্যবস্থাপনার দায়িত্ব ভারতের হাতেই সঁপে দিয়েছিলেন, কিন্তু আজ বাংলাদেশে ক্ষমতার সমীকরণ বদলে গেছে, আর এই সুযোগে নতুন সরকার ভারতের ঠিক নাকের ডগায় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের ঠিক দক্ষিণে অবস্থিত এই তিস্তা প্রজেক্টের কাজের জন্য সরাসরি চীনকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন। নদী ব্যবস্থা করার নাম করে ভারতের এই অতি সংবেদনশীল সীমান্তের এত কাছে যদি চীনা ইঞ্জিনিয়ার আর তাদের আস্তানা তৈরি হয়, তবে তা ভারতের সামরিক এবং কৌশলগত নিরাপত্তার জন্য কত বড় থ্রেট তা নিশ্চয়ই আর আপনাদের বুঝিয়ে বলতে হবে না। শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন সুবর্ণ সময় ছিল, তখন মোংলা বন্দরের কাছে 100 একরের বেশি জমি ভারতের বিখ্যাত হীরানন্দানী গ্রুপকে দেওয়া হয়েছিল একটি বিশেষ ইকোনমিক জোন বা এসইজেড ডেভেলপ করার জন্য। ভারত বেশ আনন্দের সঙ্গে প্রজেক্টের কাজে এগিয়ে গেছিল। 2024-এ শেখ হাসিনার পতনের পরে মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সময় এবং বর্তমানে এই নতুন সরকার আসতেই রাতারাতি ভোল বদল হয়ে গেল। ভারতের হাতে থাকা সেই 100 একরেরও বেশি প্রাইম ল্যান্ড তারেক রহমান সোজা বেজিংয়ে গিয়ে চীনের হাতে তুলে দিয়ে এলেন। মোংলা বন্দর ভারতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল কেন? প্রথমত, এটি চট্টগ্রামের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর। দ্বিতীয়ত, এটি ভারতের কলকাতা থেকে মাত্র 188 কিলোমিটার দূরে অবস্থিত, একেবারে বর্ডার এরিয়া। এখন মোংলা বন্দরও যদি চীনের আধিপত্য কায়েম হয়, তবে উপরে তিস্তা আর নিচে মোংলা, এই দুদিক থেকেই ভারতকে এক প্রকার লক করে ফেলল চীন। একটু গ্লোবাল ম্যাপটা খেয়াল করুন। নিচের দিকে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনের পকেটে, পশ্চিমে পাকিস্তানের গোয়াদার বন্দর চীনের দখলে, এবার পূর্বে মোংলা বন্দরও গেল চীনের ঝুলিতে। ভারতকে সব দিক থেকে ঘিরে ফেলার এই যে চীনা কৌশল বা স্ট্রিং অফ পার্লস নীতি, বাংলাদেশ যেন তার সর্বশেষ মুক্ত হয়ে উঠল। এখানেই শেষ নয়, চীন, বাংলাদেশ এবং মায়ানমার মিলে যে একটি নতুন ইকোনমিক করিডোরের ছক কষছে, আপনারা নিশ্চয়ই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি নাম শুনেছেন। ঠিক সেই ধাঁচেই চীনের সাথে মায়ানমারের অলরেডি করিডোর বা সিএমইকে তৈরি করছে। তার সাথেই এবার সরাসরি বাংলাদেশকে কানেক্ট করে নেওয়া হচ্ছে, আর তার সাথে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলছে চায়না। বেজিংয়ের বৈঠকে পরিষ্কার আলোচনা হয়েছে, চীন থেকে মায়ানমার সীমান্ত সরাসরি বাংলাদেশের ভেতরে পণ্য পৌঁছানোর কাজ করবে তারা। এর ফলে উত্তর পূর্ব ভারত বা নর্থ ইস্টের রাজ্যগুলো দোরগোড়ায় চীনের বাণিজ্যিক এবং কৌশলগত উপস্থিতিতে স্থায়ী রূপ নিতে চলেছে, যা ভারতের জন্য আগামী দিনে এক মস্ত বড় চ্যালেঞ্জ তৈরি করবে। তাহলে মোটের উপর কি দাঁড়ালো? তারেক রহমানের চীন সফরে ভারতের হাত থেকে তিস্তাও গেল, মোংলাও গেল, কিন্তু সাউথ ব্লক কি হাত গুটিয়ে বসে আছে? একদমই না। ভারতও এই নতুন পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য নিজেদের চাল চালতে শুরু করেছে। নয়াদিল্লি ইতিমধ্যে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেছে, আর তিনি কার্যভার গ্রহণ করতে না করতেই ওখানকার ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করে দিয়েছেন, যা বিগত 2 বছর ধরে বাংলাদেশের জন্য একেবারে বন্ধ বা খুব সীমিত ছিল। তাই বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া যে রাজনৈতিক বিতর্ক আমাদের দেশে চলে আসছে, তার মাঝেই দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে কতটা মসৃণ হবে তা দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের মাটিতে চীনের এই লাগাতার অনুপ্রবেশ কি ভারত সফলভাবে রুখতে পারবে? তারেক রহমানের এই চীনপন্থী নীতি ভারতের নিরাপত্তাকে কতটা বিপন্ন করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।